আমরা এই মুহূর্তে সরাসরি দুর্যোগ ও ত্রাণ বিষয়ক প্রতিমন্ত্রী এই মুহূর্তে কথা বলছেন। আমরা সরাসরি যাব তার কাছে যে তিনি আসলে কি তথ্য দিচ্ছেন আমাদেরকে। আমরা ভাইস বাহিনী এবং আমরা মন্ত্রণালয়, আমাদের উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন এবং আমাদের যে সামরিক বেসামরিক বাহিনীগুলি আছে, কোস্টগার্ড আছে, সবাই আমরা সমন্বিতভাবে একটা পরিকল্পিতভাবে আমরা কাজগুলি ইনশাআল্লাহ চালিয়ে যাচ্ছি। এবং আমরা যে প্রশংসার সাথে বিগত আমাদের দুর্যোগগুলি মোকাবেলা করেছি, সেটা আমরা বর্তমানে সেভাবে আমরা কাজ করতেছি। আশা করতেছি আমরা সবচেয়ে কম ক্ষতির মধ্যে দিয়ে যাতে এটা মোকাবেলা করে আমরা দেশের সাধারণ মানুষের পাশে থেকে তাদেরকে সব ধরনের সহযোগিতা করার জন্য আমরা সবসময় প্রস্তুত হয়ে আছি। আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী নিজের থেকেই এই টোটাল জিনিসটা তিনি মনিটরিং করতেছেন, নিয়মিত আমাদের সাথে তার যোগাযোগ আছে এবং আমরা আমাদের কাছ থেকে তিনি তথ্যপত্র নিচ্ছেন এবং যথাযথ তার পরামর্শ নিয়ে সমস্ত শক্তি সমন্বিতভাবে বর্তমানে কাজ করতেছে। এই হলো আমাদের সর্বশেষ অবস্থা। আপনারা জানেন যে আমরা দুপুর পর্যন্ত আমরা বলেছি প্রায় 8 লক্ষ লোকের আশ্রয় কেন্দ্রে আমরা তখন পৌঁছেছে এবং আপনারা জানেন সন্ধ্যার ভিতরে সমস্ত মানুষ ইতিমধ্যে আশ্রয়কেন্দ্রে পৌঁছে গেছে। এবং আমরা এটুকু আশ্বস্ত করতে চাই, আমরা প্রায় 9000 যে আশ্রয় কেন্দ্র আছে এটা ওই উপকূলীয় মানুষের আশ্রয়ের জন্য যথেষ্ট। এরপরও যদি মানুষের প্রয়োজন হয় আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে আমরা প্রস্তুত রেখেছি। সুতরাং আশ্রয় কেন্দ্রের যে সক্ষমতা সেটা আমাদের পরিপূর্ণ রয়েছে। আর আশ্রয় কেন্দ্রগুলিকে খাবার, শুকনো খাবার, পানি এবং আমার চিকিৎসা সামগ্রী এবং বিভিন্ন রকম যে জিনিস যেগুলি আমরা সাধারণত সবসময় দিয়ে থাকি, সেগুলিতে আপনারা জানেন যে আমরা একদিন আগে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত আমাদের এগুলি পৌঁছে গেছে। এবং বন্যা পরবর্তীতে আমাদের যে কাজগুলি করণীয় সেই কাজগুলি আমরা এখন ইতিমধ্যে শুরু করে দিয়েছি। এবং বন্যা পরবর্তী যেখানে মানুষের ঘর নাই, টিন নাই, বাড়ি নাই, রাস্তাঘাটগুলি যেখানে নষ্ট হচ্ছে, যেখানে অবদার ভেরিবাদগুলি ক্ষতিগ্রস্ত হচ্ছে, এগুলিকে আমরা দ্রুততার সাথে কোথায় আমাদেরকে এগুলো মূল্যায়ন করে স্ব মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা রিপোর্ট এনে এগুলো যাতে খুব দ্রুততার সাথে ক্ষতিগ্রস্ত লোকগুলির যাতে সমস্যাগুলির সমাধান হয়ে যায়, সেই জন্য সমস্ত মন্ত্রণালয়গুলি ঐক্যবদ্ধভাবে কাজ করতেছে। এখন আমরা হয়তো 2 জনের কথা শুনছি, এর ভিতরে একজনই আমার এলাকা। তো আপনারা জানেন যে আমি দুর্যোগের মধ্যে বেড়ে ওঠা একজন মানুষ এবং সাগর পারে আমার বাড়ির পরে আর কোনো স্থলভাগ নাই। এবং আমি 65 সালে এবং 70 সালে দুর্যোগে ব্যক্তিগতভাবে আমি একজন ক্ষতিগ্রস্ত লোক ছিলাম। সুতরাং আমার এলাকায় এবার যেন খেপুপাড়া যে এলাকাটা আপনারা দেখেছেন বারবার যে এলাকাকে টার্গেট করে এটা ঝড়টা আসলো, সেটা আমার নিজের এলাকা এবং আমার প্রতিনিয়ত ওইখানে প্রতিটা মানুষের যোগাযোগ আছে এবং ওই এলাকাটি এবং অন্য এলাকার সাথে ওই এলাকাটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুপুরের পর থেকেই সেখানে প্লাবিত হয়েছে। এবং আপনারা জানেন রাঙ্গাবালি একটা এলাকা যেটা একদম স্থলভাগ থেকে বিচ্ছিন্ন এলাকা, সেখানে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক ঝড় হলে যোগাযোগ ব্যবস্থা সেখানে কঠিন। তারপরে আমি আমাদের পায়রা পোর্ট চেয়ারম্যানের সাথে কথা বলেছি দুপুর থেকে, তারা ওখানে যে কোনো প্রয়োজনে নৌবাহিনীর এবং আমাদের পায়রা পোর্টের সমস্ত রিস্কিউ যানগুলি তৈরি হয়ে আছে, যে কোনো প্রয়োজনে তারা সাহায্যের জন্য তারা তৈরি হয়ে আছে। সুতরাং এক কথায় আমরা আসলে আপনারা দেখছেন যে আমরা খুব সমন্বিতভাবে পরিকল্পিতভাবে গত 3-4 দিন ধরে কাজ করতেছি এবং যার জন্য আমরা আশা করি যে সবচেয়ে কম ক্ষতির মধ্যে দিয়ে আমরা এই সমস্যাটাকে উত্তর দিতে পারবো ইনশাআল্লাহ। আমাদের আগামীকালকে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা বন্ধ করা হয়েছে। আর কিন্তু এখানে কর্মচারীরা যারা তাদের কিন্তু এখানে সার্বক্ষণিকভাবে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে থাকার জন্য নির্দেশ দিয়েছি, যাতে কোনো আশ্রয়ের জন্য কোনো লোক আসলে যেন তারা সহযোগিতা পায়। এমনি ক্লাসটা আমরা বন্ধ রেখেছি।
না, ওইটা দুর্গত এলাকার জন্য, দুর্গত এলাকার জন্য। না, সেটা আপনারা হয়তো জানলে খুশি হবেন যে আপনাদের ওই এলাকাটা, বিশেষ করে আমাদের কোস্টাল এলাকা, আমাদের মুজিব কিল্লা রয়েছে, অনেক মুজিব কিল্লা রয়েছে, যেখানে আমাদের পশুদের রাখার ব্যবস্থা এবং এই সমস্ত মুজিব কিল্লাগুলি আমরা আগে থেকে তৈরি রেখেছি এবং সেখানে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা একটু আপনার কাছ থেকে শুনতে চাইবো, সন্ধ্যা 6টার যে বুলেটিনটা আমরা পেয়েছি, 14 নম্বর বুলেটিন, ওখানে বলা আছে যে এই 6টার পর পরই আঘাত করেছে মূল যে কেন্দ্রটা। তো এই 1 থেকে 2 ঘন্টার আপনি মধ্যে একটু ভুল করতেছেন। সন্ধ্যা 6টার যে ডেটা, যে তথ্য, সেই তথ্য বিশ্লেষণ করে আপনাদের দিলাম তো একটু আগে। এটা বিশ্লেষণ করে আমরা যখন বলছি তখন থেকে এটা টাচ করছে, সন্ধ্যা 6টায় না, মানে কাউন্টিংটা তাহলে 9টা থেকে হবে। 9টা থেকে। আর পরবর্তীতে 5 থেকে 7 ঘন্টার ভিতরে নিচের যে বডি বলেন যে মানে যে মূল যে অংশটা, কেন্দ্রটা কি এর মধ্যে উপকূল ক্রস করেছে নাকি এখনো না, 1 ঘন্টার মধ্যে, 2 ঘন্টার মধ্যে উপকূল সম্পন্ন করবে কেন্দ্র অতিক্রম। তারপরে মন্ত্রী মহোদয় স্পষ্টভাবে বলেছেন যে পরবর্তী অংশটুকু আরো 3 থেকে 5 ঘন্টা, 3 থেকে 5 ঘন্টার মধ্যে তার পিছনের অংশটুকু অতিক্রম করবে। আমাদের আমি একটু আগে সবার সাথে কথা বলে তারপর আপনাদের, আমাদের যে এটা অগ্রভাগ ইতিমধ্যে অতিক্রম করছে, মেইন অংশটা 1 ঘন্টার মধ্যে, 1 থেকে 2 ঘন্টার মধ্যে এটা অতিক্রম করবে এবং পুরা অংশটা এরপরে 3 থেকে 5 ঘন্টার মধ্যে বাংলাদেশ অতিক্রম করবে। এটা সর্বশেষ কেন্দ্রটা কতটার মধ্যে অতিক্রম করবে বলতে পারি? 1 ঘন্টার মধ্যে, 1 থেকে 2 ঘন্টা এখন থেকে, এখন তো বোধহয় 1 থেকে 2 ঘন্টা, 9টা থেকে 9টার থেকে অলরেডি আধা ঘন্টা পার হয়ে গেছে। হ্যাঁ, আরো 1.5 ঘন্টা পাবে, আমরা 11টার মধ্যে অতিক্রম করা শেষ হয়ে যাবে। তারপরে তার নিচের অংশ, আপনার কেন্দ্র যদি এইখানে হয়, এটা হলো অগ্রভাগ, কেন্দ্র এটা, আর এটা হলো তার নিম্নভাগ। এই উপরেরটা আগেই অগ্রসর বিকাল থেকে শুরু হয়ে গেছে, এই কেন্দ্র এখন হচ্ছে, কেন্দ্র 11টার মধ্যে শেষ হওয়ার পর বাকি রাত্র 3টা 4টাও বাজতে পারে অতিক্রম করা। সেই সময়টাই আপনার কমপ্লিট হবে, তখন পুরা সাইক্লোনটা বাংলাদেশে উঠে যাবে। বায়ুমন্ত্রী, একটা বিষয় একটু বলতে চাই, সেটা হলো যে এই ধরনের দুর্যোগ আসলে স্থায়ীভাবে কোনো সমাধান থাকে না। আমরা তখন শুনছিলাম মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী, তিনি কিন্তু ব্রিফ করছিলেন এবং তিনি সেখানে স্পষ্ট করেছেন, তার দুই পাশে দুজন আবহাওয়াবিদ রয়েছেন, তারা বলছিলেন যে 9টা থেকে আরও ঘন্টা দেড়েক, অর্থাৎ আরও ঘন্টা 2 11টা নাগাদ মূল যে কেন্দ্র ঝড়ের সেটি বাংলাদেশের উপকূল অতিক্রম করবে এবং তারপরে আরও 4-5 ঘন্টা লাগবে পরবর্তী অংশ, ব্যাসের পরবর্তী কেন্দ্র থেকে পরবর্তী ব্যাসের যে অংশটা রয়েছে সেটি উপকূল অতিক্রম করতে। তার মানে রাত 2-2:30 হয়তো নাগাদ বেজে যাবে ঝড়ের মোটামুটি পুরো অংশটাই বাংলাদেশ অতিক্রম করতে। তবে এখন কিন্তু তাদের বক্তব্য অনুযায়ী, ব্রিফিং অনুযায়ী এই মুহূর্তে ঝড়ের যে মূল কেন্দ্র সেটি কিন্তু বাংলাদেশের উপরে চলে এসেছে। এই মুহূর্তে সরাসরি ঝালকাঠি থেকে আমার সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী আব্দুর রহিম রেজা। একেবারে যদি প্রতিমন্ত্রীর বক্তব্য ধরে আসি, তিনি বলেছেন, এর আগেও বলেছেন যে প্রত্যেকটি আশ্রয় কেন্দ্রে সেখানে পর্যাপ্ত খাবারের ব্যবস্থা করা হয়েছে, শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে এবং সাধারণের সেখানে থাকার মতো পরিস্থিতি সেগুলো আছে। অনেক মানুষ এরই মধ্যে চলে গেছে, কয়েক লক্ষ মানুষ। আপনার এলাকায় যেটি রয়েছে সেখানের খবর আমরা অবশ্যই আপনার কাছে জানতে চাইব। আর ঝালকাঠির বিষখালী নদী সহ বিভিন্ন নদীর মোহনা রয়েছে, সেখানে গাবখান চ্যানেল রয়েছে, এর আশপাশের কি অবস্থা এখন? যে দেখুন, আগে একটু আশ্রয় কেন্দ্র নিয়ে কথা বলতে হয়। যে ঝালকাঠিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রেস ব্রিফিং করে এবং যে ব্যবস্থাপনা রয়েছে, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, সেই কমিটির পক্ষ থেকে মিটিং করে কিন্তু আমাদেরকে জানানো হয়েছিল প্রায় 850-র মতো আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। তার মধ্যে 62টি সাইক্লোন শেল্টার রয়েছে। কিন্তু আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি যে মাত্র 1237 জন সেই সকল আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে। অর্থাৎ আমার আজকের পর্যবেক্ষণ এবং বিগত দিনের যে আমরা এলাকা ঘুরে যেটা দেখেছি,
শুধুমাত্র নদীর তীরবর্তী যে সকল কাঁচা ঘর রয়েছে, অর্থাৎ মানে ভয়াবহ অবস্থায় রয়েছে, যে কোনো সময় ভেঙে পড়বে, সেই রকম কিছু লোক আশ্রয়কেন্দ্রে গিয়েছে। আর কয়েকটি আশ্রয়কেন্দ্রে আমি গিয়ে দেখেছি যে সেখানে শুকনো খাবার রয়েছে এবং আসলে এরকম পর্যাপ্ত খাবার ব্যবস্থা কিন্তু আমাদের লক্ষ্য করিনি। অনেকে অভিযোগও করেছে যে সেই রকমের আসলে ভালো খাবার অথবা নিরাপত্তা বা প্রশাসনের পক্ষ থেকে যে রকমের একটা আশ্রয়কেন্দ্রে রাত্রবেলা মানুষ থাকলে যে রকমের আসলে আপনার নিরাপত্তার প্রয়োজন হয় সেই রকম। আপনার দায়িত্ব তো রয়েছেন জেলা প্রশাসকরা, কথা হয়েছে নিশ্চয়ই, কি বলেন? তিনি বলেছেন যে সব রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে, শুকনো খাবার, মেডিকেল টিম, ফায়ার সার্ভিস সহ সব রকম জরুরি সেবা দেওয়ার জন্য যে সকল ব্যবস্থা তাদের যে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া দরকার সকল কিছু নেওয়া হয়েছে। এবার আসুন ঝড়ের দিকে। 9টার পর থেকে ঝড়ের তীব্রতা আসলে খুবই বেড়েছে এবং এখন বর্তমানে যেহেতু রাত্র দেখা যাচ্ছে না, কিন্তু বাতাসের তীব্রতা, অর্থাৎ আমি যেখানে দাঁড়িয়ে আছি আমি টলকে যাচ্ছি এরকমের বাতাস হচ্ছে এখন পিছনে। মানে নদীর তীরে বা অন্য খোলা জায়গায় অবশ্যই খুবই ভয়াবহ অবস্থা এখন আসলে বাতাসের গতিটা বিরাজ করছে। আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি যে জালকাঠী সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় গাছ পড়ে গিয়ে যান চলাচল বিঘ্নিত ঘটেছে। কিছু সময় যান চলাচল বন্ধ ছিল, পরে ফায়ার সার্ভিস এসে যান চলাচল স্বাভাবিক করেছে। এছাড়া রাজাপুর উপজেলায় কিন্তু সকাল থেকেই আজকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে যে কয়েক জায়গায় তাদের খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। সকাল থেকে কিন্তু আব্দুর রহিম রেজা, নিশ্চয় পরবর্তীতে আবার শুনবো আপনার কাছে। এবং ঝড়ের যে মূল কেন্দ্র যেদিক থেকে যাচ্ছে একেবারে মোংলার দক্ষিণ পশ্চিম অঞ্চল দিয়ে, তার থেকে আপনি অনেক দূরে রয়েছেন, সেখানেই বাতাসের আসলে এতটা বেগ, কারণ 9টা থেকে কিন্তু মূল কেন্দ্র বাংলাদেশ উপকূল অতিক্রম করা শুরু হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ।